Good evening everyone. Welcome to my class. আজকে আবার একটা আরআরবি এনটিপিসি পিওয়াইকিউ সিরিজের ক্লাস নিয়ে চলে এসেছি এবং এটা পার্ট নাম্বার 6। এর আগে অলরেডি 5টা পার্ট ক্লাস চ্যানেলে আপলোড আছে, যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। তো আগের দিনের ক্লাসে একটা কোয়েশ্চেন ছিল যে কেটি শাহ কোন কনস্টিটিউশন অ্যাসেম্বলির কোন কমিটির মেম্বার ছিলেন? কেটি শাহ বিহার থেকে ইলেক্টেড হয়ে এসেছিলেন, কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এবং তিনি বিহার থেকে ইলেক্টেড হয়ে এসেছিলেন। তিনি মেম্বার ছিলেন অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিজ অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস। তিনি মেম্বার ছিলেন অ্যাডভাইজারি কমিটির, শর্টেই লিখছি। এবং এই অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন কে ছিলেন? অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, এটা আগের দিনের কোয়েশ্চেন ছিল, তোমরা কেউ কমেন্ট সেকশনে উত্তর করনি, তাই আমি ভাবলাম হয়তো যে উত্তরটা তোমাদের অজানা, কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাই এটা বলে দিলাম ক্লাসের শুরুতেই। আজকে কি কি কোয়েশ্চেন আছে সেগুলো দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, in which city was the Indus water treaty signed between India and Pakistan? কোন শহরে ইন্দাস ওয়াটার ট্রিটি সাইন করা হয়েছিল পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে? অপশন এ হচ্ছে লাহোর, অপশন বি কলকাতা, অপশন সি করাচি, অপশন ডি হচ্ছে বোম্বে। 1960-এ ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়েছিল, যেটা হয়েছিল অপশন সি করাচি শহরে সাইন করা হয়েছিল। এখানে ইম্পর্টেন্ট কি কি মনে রাখতে হবে? 1960-এ সাইন করা হয়েছিল সেটা তো লেখাই আছে। মিডিয়েটর কে ছিলেন? মিডিয়েটর ছিল ওয়ার্ল্ড ব্যাংক। মিডিয়েটর ছিল ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আচ্ছা, পুরোটাই লিখি, ডাব্লিউবি লিখবো না, আবার ভাববে কেউ ওয়েস্ট বেঙ্গল। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। এবং এটা এস্টাবলিশ করা হয়েছিল ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে। এর সাথে আইএমএফও এস্টাবলিশ করা হয়েছিল। ওকে, আচ্ছা, এখানে ভারতের পক্ষ থেকে সাইন করেছিলেন, ইন্ডিয়া এন্ড পাকিস্তানের মধ্যে সাইন হয়েছিল। ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে স্বাক্ষর হওয়া এটা ওয়ান অফ দ্য সাকসেসফুল ট্রিটি বলা হয়। খুব কমই ট্রিটি আছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সাকসেসফুলি কাজ করেছে, তার মধ্যে এটা একটা। পাকিস্তানের তরফ থেকে সাইন করেছিলেন আইয়ুব খান। এবং 1960 তখন তাহলে অবশ্যই পন্ডিত জওহরলাল নেহেরু। ওকে, আচ্ছা, এই ট্রিটি অনুযায়ী কি বলা হয়েছিল? এই ট্রিটিতে বলা হয়েছিল যে যে সমস্ত ইস্টার্ন সাইডের রিভার গুলো আছে, মানে সিন্ধু এবং তার উপনদী সমস্ত গুলোর মধ্যে যেগুলো ইস্টার্ন সাইডের রিভার আছে, ইস্টার্ন সাইডের রিভার মানে হচ্ছে রাবি, বিয়াস এবং সতলুজ। ইস্টার্ন যে রিভার গুলো রয়েছে সেই নদীগুলোর কি কি নদী? রাবি, বিয়াস আর সুতলেজ। এই নদীগুলোর 80% ওয়াটার ইন্ডিয়া ইউজ করবে এবং 20% ওয়াটার পাকিস্তান ইউজ করবে। এবং যে ওয়েস্টার্ন সাইডের রিভার গুলো আছে, পশ্চিম দিকের যে রিভার গুলো রয়েছে, যেটা হচ্ছে ইন্দাস, সিন্ধু, ঝেলম এবং চেনাব, এই রিভার গুলোর 80% ইউজ করবে পাকিস্তান এবং 20% ইউজ করবে ইন্ডিয়া। এবং এই হোল ট্রিটিতে যদি আমরা দেখি, তাহলে ইন্দাস এবং তার যে ট্রিবিউটারি গুলো রয়েছে, সিন্ধু এবং তার উপনদীগুলোর মধ্যে টোটাল ওয়াটার ইউজ যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে পাকিস্তান ইউজ করবে টোটাল ওয়াটারের 70% অ্যারাউন্ড এবং ইন্ডিয়া ইউজ করবে টোটাল ওয়াটারের অ্যারাউন্ড 30%। মানে এটা একটা অন অ্যান অ্যাভারেজ, মানে ডেসিমেল ফেসিমেল বাদ দিয়ে একটা ডেটা।
ওকে, এবার যদি সিন্ধু নদী এবং তার উপনদীগুলো একটুখানি খেয়াল করা যাক, তাহলে সিন্ধু এবং তার পাঁচটা উপনদী রয়েছে। কি কি? ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস এবং সুতলেজ। এগুলো সম্পর্কে একটু একটু ইনফরমেশন আমরা পড়বো, একটু নয় পুরোটাই পড়বো। সিন্ধু কোথা থেকে উৎপত্তি হচ্ছে? সিন্ধুর উৎপত্তি হচ্ছে মানস সরোবর লেকের কাছে বোখরচুম গ্লেসিয়ার থেকে, ঠিক আছে? এই যে এখান থেকে সিন্ধু নদীটা বেরিয়েছে, এই এখানটাতে, এটা হচ্ছে মানস সরোবর লেকের কাছে। এবং এই লেতে লেতে বলছি, সরি, তিব্বত দিয়ে যেখান দিয়ে আসছে সিন্ধু, এই তিব্বতে সিন্ধুর নাম কি? ইন তিব্বত সিন্ধু ইজ নোন অ্যাজ, তিব্বতে এর নাম হচ্ছে সিঙ্গি খাম্বাম। সিঙ্গি খাম্বাম। সিঙ্গি খাম্বাম কথার অর্থ কি? সিঙ্গি খাম্বাম কথার অর্থ হচ্ছে লায়ন্স মাউথ, সিংহর মুখ। ওকে, আচ্ছা। এবং এটা ইন্ডিয়াতে ঢুকছে এবং পাকিস্তানের মধ্যে দিয়ে যাচ্ছে। পাকিস্তানের ন্যাশনাল রিভার ইন্দুস হচ্ছে ন্যাশনাল রিভার অফ পাকিস্তান। এর যে ট্রিবিউটারি গুলো রয়েছে, মানে যে উপনদীগুলো রয়েছে, সেটা হচ্ছে ঝিলম, চেনাব, রাবি, বিয়াস এবং সতলুজ বললাম। এখানটাতে যদি একটুখানি জুম করি আমি এই জায়গাটাতে, তাহলে দেখো এই যে এটা হচ্ছে ঝিলাম রিভার, এটা চেনাব রিভার, এটা হচ্ছে রাবি, তারপরে বিয়াস, তারপর সুতলেজ। একদম প্রত্যেক সবকটা নদী গিয়ে পাকিস্তানে মিশছে একবারে সিন্ধুর সাথে। আর এখানে দেখো ঝিলাম রাবিটা ঝিলাম চেনাবের সাথে মিশছে, তারপর সেটা আবার রাবির সাথে মিশছে, সেটা আবার বিয়াস এবং সুতলেজের যে একসাথে কনফ্লুয়েন্সটা আসছে সেটার সাথে একসাথে মিট করছে, দিয়ে আলটিমেটলি গিয়ে পাকিস্তানে মিশছে। পাকিস্তানের কোথায় মিশছে সবকটা নদী একসাথে? এটা তোমরা কমেন্ট করে বলবে। আমি তো অবশ্যই বলে দেবো, কিন্তু আমি চাই তার আগে তোমরা একবার কমেন্ট করে বলো। তো যেটা বললাম সেটা হচ্ছে প্রথম যে উপনদী সেটা হচ্ছে 1 নম্বর ঝেলাম। ঝেলাম সম্পর্কে কি মনে রাখতে হবে? না, ঝেলাম সম্পর্কে মনে রাখতে হবে যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে নদীটা এখানে এঁকে বেঁকে, নদী যে এঁকে বেঁকে চলে সেটা হচ্ছে সাধারণত নদীর যে নিম্ন গতি রয়েছে, সেই নিম্ন গতিতে নদীটা এঁকে বেঁকে এরকম যখন বুড়ো হয়ে যায় নদীটা এরকম এঁকে বেঁকে চলে, যেটাকে আমরা বলি মিয়েন্ডার করছে, ঠিক আছে? মিয়েন্ডার করছে বা দ্য রিভার ইজ মিয়েন্ডারিং, এটাকে বলা হয় মিয়েন্ডার। ঠিক আছে, এই যে ঝিলাম নদী এটা এর ইউথফুল স্টেজে কিন্তু মিয়েন্ডার করে। মিয়েন্ডার সাধারণত নদী তার নিম্ন গতিতে দেখায়, যেখানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাই বা বিভিন্ন রকমের চর দেখতে পাই। কিন্তু ঝিলাম নদীটা এটা ইম্পর্টেন্ট যে এ কিন্তু তার ইউথফুল স্টেজে, মানে উচ্চ গতিতেই কিন্তু মিয়েন্ডারিং দেখায়। মিয়েন্ডার্স ইন ইটস ইউথফুল স্টেজ। ওকে, ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড কি মনে রাখতে হবে? এর এনশিয়েন্ট নেম কি ছিল? এনশিয়েন্ট নেম কি ছিল? প্রত্যেকটা নদীর এখানে এনশিয়েন্ট নেমটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আসে। বিতস্তা, ঠিক আছে? ঝিলামের এনশিয়েন্ট নেম হচ্ছে বিতস্তা, এবং এটা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দিয়ে ফ্লো করছে, এবং শ্রীনগর হচ্ছে ঝিলামের তীরে অবস্থিত। শ্রীনগর যে শহরটা রয়েছে, সেই শ্রীনগর শহর কিন্তু ঝিলামের is situated on the bank of ঝেলাম। এবং এখানে আমরা একটা ইম্পর্টেন্ট টপোগ্রাফি দেখতে পাবো, যেটা হচ্ছে কারেওয়া টেরেস, যেখানে স্যাফরন চাষ হয়। এবং উলার যে লেকটা রয়েছে, উলার যে লেকটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, এটাও কিন্তু ঝিলাম নদীর জল দিয়েই কিন্তু ফেড হয়, মানে ঝিলাম নদীর জল দিয়েই কিন্তু এটা ভর্তি হয়। ঠিক আছে, উলার যে লেকটা রয়েছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার 2 নম্বর। আমি একটুখানি এই স্লাইডটাকে এই কটা কপি করে নিই, তাহলে
বলতে সুবিধা হবে। ওকে। এখানে এটা আমরা পড়লাম কি ঝিলাম রিভার। তারপর হচ্ছে চেনাব। চেনাবের এনশিয়ান নেম কি বলতো? চেনাবের এনশিয়ান নেম হচ্ছে আস্কিনি। নাম্বার 2 হচ্ছে চেনাব। চেনাবের এনশিয়ান নেম, একটা ক্লাসে আমরা অনেক ইনফরমেশন পড়ছি, তোমরা খাতায় নোট ডাউন করছো তো? আস্কিনি। অরিজিন কোথা থেকে হচ্ছে না, চেনাব নদীটার সৃষ্টি হচ্ছে বারালাচালা পাসের কাছ থেকে। বারালাচা লা মানেই পাস। তাহলে এখানে আমরা লিখতে পারি অরিজিন বারালাচালা। নেক্সট কি না, এইটা হচ্ছে চেনাব হচ্ছে লার্জেস্ট ট্রিবিউটারি। লার্জেস্ট ট্রিবিউটারি। ট্রিবিউটারি আর ডিস্ট্রিবিউটারির মধ্যে পার্থক্য তোমরা জানো তো? ট্রিবিউটারি মানে হচ্ছে এটা ধরো মেন যে রিভারটা, সেই রিভারটা, এই রিভারে এসে যেই নদীগুলো জয়েন হচ্ছে সেগুলোকে আমরা বলছি ট্রিবিউটারি। যেগুলো নদীটা যেই দিকে প্রবাহিত হচ্ছে, মানে এটা যদি তার সোর্স হয় আর এটা যদি তার মাউথ হয়, সেটা মানে তুমি মাউথের দিকে মুখ করলে যেটা তোমার লেফট হ্যান্ড হচ্ছে সেটা হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, যেটা রাইট হ্যান্ড হচ্ছে সেটা হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। তার মানে এই দিকটা হচ্ছে, এটা হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি হবে। এই দিক থেকে যে নদীগুলো এসে জয়েন করছে এই রিভারটাতে সেটা হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। ওকে। আচ্ছা, তাহলে এইগুলো যে তোমার সমস্ত নদী, এই নদীটার যদি তুমি মাউথটা এদিকে করো তাহলে তুমি দেখবে এই যে ঝিলাম, চেনাব, রাভি, সতলুজ, বিয়াস, এই সবগুলোই হচ্ছে কিন্তু আমাদের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ ইন্দাস। ওকে। নেক্সট হচ্ছে 3 নম্বর যে রিভারটা রয়েছে রাভি। রাভির এনশিয়েন্ট নেম কি? এনশিয়েন্ট নেম, রাভির এনশিয়েন্ট নেম হচ্ছে পুরুষিনী। ওকে। এবং এটা কোথা থেকে অরিজিন হচ্ছে, এখানটাতে আছে রোটাং পাস। রোটাং পাস অরিজিন হচ্ছে রোটাং পাস। ওকে। আর এই রাভি রাভি রিভারের ওপর একটা তোমার প্রজেক্ট হয়েছে, যে প্রজেক্টটা নিউজে খুব ছিল, একটুখানি খেয়াল রাখবে। সাহাপুর কুন্ডি ব্যারেজ, ঠিক আছে, সাহাপুর কুন্ডি ব্যারেজ, এটাও কিন্তু রাভি রিভারের ওপরই হয়েছে, সাহাপুর কুন্ডি ব্যারেজ। ইম্পর্টেন্ট। নেক্সট দেখি আমরা। নেক্সট হচ্ছে তোমার, আমরা চেনাব পড়ে নিলাম, এরপর হচ্ছে বিয়াস আর সুতলেজ পড়া বাকি আছে। বিয়াস এই স্লাইডটার মধ্যেই লিখতে হবে কিন্তু। 4 নম্বর, বিয়াস রিভার। বিয়াস রিভারের এনশিয়েন্ট নেম কি? কেউ বিপস বলে দিও না, ঠিক আছে? বিপাশা, বিপাশা বাসু। তো বিয়াস এর এনশিয়েন্ট নেম হচ্ছে বিপাশা, এবং এটার কোথা থেকে অরিজিন হচ্ছে, এটাও কিন্তু রোটাং পাসের কাছ থেকেই অরিজিন হচ্ছে। দেখো এখানে এটা রয়েছে বিয়াস আর এটা হচ্ছে রাভি, এখানটা হচ্ছে রোটাং পাস। আর ও এখানে একটা এইচ হবে, রোটাং পাস থেকেই অরিজিনেট হচ্ছে। তো অরিজিন কোথায়? অরিজিন হচ্ছে রোটাং পাস। ক্লাসটা কেমন লাগছে? এইরকম ভাবে ডিটেলসে পড়তে ভালো লাগছে, নাকি শুধু কোয়েশ্চেন অ্যান্সার বলে বেরিয়ে গেলেই ভালো হতো? সেটা একটুখানি জানিও। এবং এটা হচ্ছে অনলি ট্রিবিউটারি। দেখো এখানে বিয়াসটা কোথায় এসে মিশছে, এখানে বিয়াসটা মিশছে সুতলেজের সাথে, দিয়ে সুতলেজটা গিয়ে পাকিস্তানে মিশছে ইন্দাসের সাথে। এই বিয়াস হচ্ছে একমাত্র ট্রিবিউটারি যেটা ইন্দাস রিভারের সাথে পাকিস্তানে মিশছে না, ইন্ডিয়াতেই এর কনফ্লুয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইট ইজ দ্য অনলি ট্রিবিউটারি, only tributary of Indus of Indus that meets
in mid outside Pakistan, outside Pakistan. ওকে, 5 নম্বর কি আছে? 5 নম্বর হচ্ছে সুতলেজ, যেটাকে আমরা বাংলাতে শতদ্রু রিভার বলছি, তাই তো? সুতলেজের এনশিয়েন্ট নেম কি? শতদ্রী। ওকে, এবং এটা হচ্ছে লংগেস্ট। আমরা আগে পড়লাম তোমার চেনাবে হচ্ছে লার্জেস্ট, এবং এটা হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি। ওকে, অরিজিন কোথায়? না, রাক্ষস লেক থেকে, মানস সরোবরের কাছে। এই দেখো, এইখান থেকে অরিজিন হয়েছে সুতলেজ, আর এখান থেকে হয়েছে তোমার ইন্দাস। এবং এটা ইন্ডিয়াতে যেখানে এন্টার করছে, ইন্ডিয়াতে এখানটাতে এন্টার করছে, এখানটাতে একটা পাস রয়েছে, যে পাসটার নাম হচ্ছে সিপকিলা পাস। এন্টার্স ইন্ডিয়া থ্রু সিপকিলা পাস। ওকে, তাহলে একবার রিক্যাপ করে নিই আমরা কি কি পড়লাম। আমরা এখানে পড়লাম যে ইন্দাস রিভার, যেটা হচ্ছে ন্যাশনাল রিভার অফ পাকিস্তান, যেটা উৎপন্ন হচ্ছে মানস সরোবরের কাছে, এবং যেটা তিব্বতের নাম হচ্ছে সিঙ্গি খাম্বাম, যার মানে হচ্ছে লায়ন্স মাউথ। এর 5টা মেইন ট্রিবিউটারি রয়েছে, এবং 5টা যে মেইন ট্রিবিউটারি এবং ইন্দাস এবং সাথে সরস্বতী নদী, এই 7টা নদী মিলে কিন্তু সপ্ত সিন্ধু নদী বলা হতো। সরস্বতী নদীকে ডিসঅ্যাপিয়ারিং রিভার বলা হয়, যেটার এখন আর আমরা সেটা সারফেসে দেখতে পাই না, কিন্তু কিছু এভিডেন্স রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই নদীটা আগে প্রবাহিত হতো, কিন্তু এখন সেটা আন্ডারগ্রাউন্ড রিভার হয়ে গেছে। তো ইন্দাস রিভার বা সিন্ধু নদী, তার যে 5টা মেইন লেফট ব্যাংক ট্রিবিউটারি রয়েছে, তার মধ্যে নাম হচ্ছে, ফার্স্ট হচ্ছে ঝিলাম, যেটা আমরা ইম্পর্টেন্ট ফিচার কি পড়লাম ঝিলামের, যেটা মিয়েন্ডার করে তার ইউথফুল স্টেজে, এবং এর এনশিয়ান্ট নেম হচ্ছে বিতস্তা, এবং শ্রীনগর এর সিটিতে অবস্থিত। এবং যে উলার যে লেকটা রয়েছে, যেটা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, এবং যেটা হচ্ছে টেকটনিক অ্যাক্টিভিটির জন্য, টেকটনিক অ্যাক্টিভিটি মানে হচ্ছে তোমার আর্থকোয়েকের ফলে সৃষ্টি হয়েছিল, সেই লেকটাকেও কিন্তু এই ঝিলাম নদী দ্বারাই পুষ্ট। ঝিলাম নদী থেকেই সেটা জল পাচ্ছে। নেক্সট হচ্ছে আমরা পড়লাম চেনাব রিভার, যার এনশিয়েন্ট নেম হচ্ছে আস্কিনি, যেটা অরিজিন হচ্ছে বারালাচালা পাস থেকে, এবং এটা লার্জেস্ট ট্রিবিউটারি অফ ইন্দাস রিভার। রাভি পড়লাম, রাভির এনশিয়েন্ট নেম হচ্ছে পুরুষিনী, যার অরিজিন হচ্ছে রোটাং পাস থেকে, এবং রাভির মধ্যে একটা ইম্পর্টেন্ট তোমার মাল্টি সরি মানে একটা ড্যাম তৈরি হয়েছে, যেটা হচ্ছে শাহাপুর কুন্ডি ব্যারেজ, যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট পড়লাম আমরা হচ্ছে বিয়াস রিভার, যার এনশিয়েন্ট নেম হচ্ছে বিপাশা, অরিজিন হচ্ছে রোটাং পাস থেকে, এবং যেটা একমাত্র ট্রিবিউটারি যেটা পাকিস্তানের বাইরে ইন্দাসের সাথে মিট করছে। তারপর পড়লাম সুতলেজ রিভার, সুতলেজ হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি অফ ইন্দাস, যার এনশিয়েন্ট নেম হচ্ছে শতদ্রী, এবং এটা রাক্ষস লেক থেকে উৎপন্ন হচ্ছে, এবং এন্টার করছে কোথা দিয়ে? না, সিপকিলা পাস দিয়ে এন্টার করছে। এইখানটাতে হচ্ছে এইখানটাতে হচ্ছে সিপকিলা পাস রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আর একটা জিনিস পড়তে হবে, যেটা পড়লে মোটামুটি ইন্দাস রিভার সিস্টেম থেকে যা যা কোয়েশ্চেন আসতো সেগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব অঞ্চল। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? দোয়াব অঞ্চল বলা হয়। তোমরা আমাকে অবশ্যই বলবে কমেন্ট করে যে এতটা ডিটেলসে পড়তে ভালো লাগছে নাকি বোর হয়ে যাচ্ছে একটা কোয়েশ্চেনে, যে প্রত্যেকটা কোয়েশ্চেন হলে ভালো হতো। তো যাই হোক, এটা হচ্ছে ইন্দাস রিভার, এবং এটা হচ্ছে তোমার ঝিলাম রিভার। ইন্দাস রিভার আর ঝিলাম রিভারের মাঝখানের যে দোয়াব অঞ্চলটা, সেটার নাম হচ্ছে সিন্ধ সাগর দোয়াব। ঠিক আছে, সিন্ধ সাগর দোয়াব, সিন্ধু এবং ঝিলামের মাঝখানে যে দোয়াবটা, সেটা হচ্ছে সিন্ধ সাগর দোয়াব। আমি এখানে লিখে দিচ্ছি, ইন্দাস অ্যান্ড ঝেলাম, তার মাঝখানের যে দোয়াব অঞ্চলটা, সেটার নাম হচ্ছে সিন্ধ সাগর দোয়াব। তারপরে দেখো, এটা হচ্ছে ঝিলাম রিভার, তার নিচে কি গেছে? চেনাব রিভার, সেটার নাম হচ্ছে চেচ দোয়াব। ওকে, ঝিলাম
অ্যান্ড চেনাব। দেখো জে ই সি এইচ, জে ই এসছে ঝিলাম থেকে, সি এইচ এসছে চেনাব থেকে। নাম্বার 3 কি, যে চেনাব এবং রাভির মধ্যে, চেনাব এবং রাভির মধ্যে হচ্ছে রেচনা দোয়াব, চেনাব অ্যান্ড রাভি কি দোয়াব, রেচনা, আর আর ই সি এইচ এন এ, সি এইচ এন এ, এটা হচ্ছে তোমার চেনাব থেকে এসছে, আর রাভি থেকে আর ই এসছে, এইভাবে মনে রাখতে পারো যে রেচনা দোয়াব। নেক্সট হচ্ছে কি, রাভি আর বিয়াসের মধ্যে, রাভি আর বিয়াসের মধ্যে হচ্ছে বাড়ি দোয়াব, রাভি আর বিয়াসের মধ্যে হচ্ছে বাড়ি দোয়াব। আর এখানটাতে দেখো বিয়াস আর সুতলেজের মধ্যে হচ্ছে বিস্ট দোয়াব, বিয়াস অ্যান্ড সুতলেজের মধ্যে হচ্ছে বিস্ট দোয়াব। ওকে, ছবিটা একটু ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ইন্দাস রিভার, এটা হচ্ছে ঝিলাম রিভার, তার মাঝখানে হচ্ছে সিন্ধ সাগর দোয়াব, ঝিলাম রিভার, চেনাব রিভার, তার মাঝখানে হচ্ছে জেচ দোয়াব, চেনাব রিভার এবং রাভি রিভার, তার মাঝখানে হচ্ছে রেচনা দোয়াব, এখানটা হচ্ছে রাভি রিভার, আর এখানটা হচ্ছে বিয়াস রিভার, তার মাঝখানে হচ্ছে বাড়ি দোয়াব, এবং বিয়াস আর সুতলেজের মাঝখানে হচ্ছে বিস্ট দোয়াব। অনেক সময় এখানে রাভি রিভার এবং সুতলেজ রিভারের মধ্যেও যদি জিজ্ঞেস করে, রাভি আর সুতলেজের মধ্যেও যদি জিজ্ঞেস করে, তাহলে কিন্তু এই বাড়ি দেওয়া হবে, যদিও এটা বিয়াস রিভারটা এসে সুতলেজের সাথে মিশছে, দিয়ে সেটা গিয়ে আলটিমেটলি, আচ্ছা একটা কোয়েশ্চেন করেছিলাম যে আলটিমেটলি প্রত্যেকটা নদী গিয়ে পাকিস্তানে যখন ইন্দাসের সাথে মিশছে, সেই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি? কেউ যদি কমেন্ট করে থাকো তো ভেরি গুড, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, কারণ তোমরা এত কম কমেন্ট করো যে আমি বুঝতেই পারি না যে কি ক্লাস দেখো না দেখো। এক তো লাইভ ক্লাসেস হচ্ছে না, তো ইন্টারাকশন কম হচ্ছে, তাই আই হোপ যে তোমরা যদি একটু কমেন্ট করো আমারও ভালো লাগে। তো প্রত্যেকটা নদী, এই যে 5টা নদী একসাথে গিয়ে মিশছে পাকিস্তানের, যে জায়গাটার নাম হচ্ছে মিঠানকোট। ওকে, মিঠানকোট অ্যাট পাকিস্তান। আচ্ছা, ইন্দাসের কি শুধুমাত্র লেফট ব্যাংক ট্রিবিউটারি আছে, কোনো রাইট ব্যাংক ট্রিবিউটারি নেই? রাইট ব্যাংক ট্রিবিউটারিও আছে। রাইট ব্যাংক ট্রিবিউটারির নাম বলো কতগুলো ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট রাইট ব্যাংক ট্রিবিউটারি হচ্ছে শায়ক, এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে দেখি কোনো ম্যাপে আছে কিনা, না নেই। শায়ক, গিলগিট, এগুলো হচ্ছে সব জাস্কার, এগুলো হচ্ছে সব রাইট ব্যাংক ট্রিবিউটারি। নেক্সট কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেনে এতটা টাইম লেগে গেল তাই তো। আচ্ছা, সিলেক্ট দ্য পেয়ার হুইচ ইজ নট কারেক্টলি ম্যাচ, যে জোড়াটি সঠিকভাবে মেলেনি সেটা নির্বাচন করতে বলেছে। নাথফা চাকরি ড্যাম, ঝিলাম রিভার, নাগার্জুন সাগর ড্যাম, কৃষ্ণা রিভার, ইন্দ্রা সাগর ড্যাম, নর্মদা রিভার, নাকি তেহরি ড্যাম, ভাগীরথী রিভার। আগের দিন আমরা ড্যাম নিয়ে পড়ছিলাম এবং অনেকগুলো ড্যাম তোমাদেরকে লিখে দিয়েছিলাম, বলেছিলাম পরের দিনের ক্লাসেও একটা কোয়েশ্চেন রাখবো যেখানে বাকি যে ড্যামগুলো বাকি রইলো সেগুলো লিখিয়ে দেবো। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? দেখো, নাগার্জুন সাগর ড্যাম, কৃষ্ণা রিভার আগের দিনই পড়েছি, ইন্দ্রা সাগর, নর্মদা, তেহরি, ভাগীরথী, এই তিনটে একদম ঠিক আছে। অপশন এ হচ্ছে এখানে ভুল রয়েছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর হবে, যেটা এখানে ভুল রয়েছে। তাহলে নাফতা ঝাকরি ড্যাম এটা কোন নদীর ওপর অবস্থিত? কোন নদীর ওপর অবস্থিত হবে নাফতা ঝাকরি ড্যাম? এটা হচ্ছে তোমার সুতলেজ রিভারের ওপর অবস্থিত, ঠিক আছে? এটা সুতলেজ রিভারের উপর অবস্থিত। আর কি কি ড্যাম আমরা আগের দিন পরের দিন পড়বো বলে বাকি রেখেছিলাম? একটা হচ্ছে তোমার রানা প্রতাপ সাগর, রানা প্রতাপ সাগর, যেটা অবস্থিত হচ্ছে রাজস্থানের চম্বল নদীর ওপর, ঠিক আছে? চম্বল, চম্বল নদীর অববাহিকায় হচ্ছে ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখা যায়। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে তোমার পং ড্যাম, পং ড্যাম যেটা অবস্থিত কোথায় না বিয়াস নদীর ওপর, এবং বা বিপাশা লিখি বাংলাতে,
বিপাশা নদীর ওপর, যেটা অবস্থিত হচ্ছে এটাকে মহারানা প্রতাপ সিং যে জলাধারটা আছে সেই জলাধারটার নাম। ওকে, নেক্সট হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে কিছু ড্যাম রয়েছে। অরুণাচল প্রদেশে, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের কি কি ড্যাম মনে রাখতে হবে? একটা হচ্ছে কামেং ড্যাম, কামেং নদীর ওপরেই অবস্থিত। রঙ্গ নদী, রঙ্গ নদীর ওপরেই অবস্থিত। আর একটা হচ্ছে সুবর্ণশিরি। ওকে, আচ্ছা, হাঁসদেও ড্যাম কোথায় অবস্থিত? হাঁসদেও ড্যাম, হাঁসদেও বাঁধ হচ্ছে উড়িষ্যা, যেটা মহানদীতে অবস্থিত। আলমাট্টি তো আগের দিন বোধহয় বলে দিয়েছিলাম, কৃষ্ণাতে অবস্থিত। আচ্ছা, এটা এটা ঝিলাম হবে না, এটা সুতলেজ হবে, এটা লিখে দিই। ওকে, আলমাট্টি, কৃষ্ণা, আগের দিন বোধহয় বলেছিলাম এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আজকে অনেক কিছু পড়বো। নেক্সট হচ্ছে, এখানে স্লাইড ফাঁকা রেখেছিলাম। হোয়াট ইজ CRAY? ক্রে, ক্রে কি? মাইক্রো কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার নাকি সুপার কম্পিউটার? ক্রে কি? মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার নাকি সুপার কম্পিউটার? এটা হচ্ছে একটা তোমার সুপার কম্পিউটার। CRAY, ক্রে হচ্ছে একটা সুপার কম্পিউটার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট কবে পাস হয়? হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট কবে পাস হয়? অপশন এ হচ্ছে 1829, অপশন বি হচ্ছে 1858, অপশন সি হচ্ছে 1856 নাকি 1830। কবে পাস হয় হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট? হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস করানোর পিছনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অপরিসীম, এবং এটা পাস হয়েছিল 1856-এ। ঠিক আছে, খেয়াল রাখবে মহাবিদ্রোহের ঠিক 1 বছর আগে হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট বা হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়। এই টাইমে গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল বলেছি, গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি। কেউ ক্যানিং বলে দিও না, এর পরের বছর ক্যানিং আসবে। আচ্ছা, এখানে কটা ইনফরমেশন আমি দিয়ে দিই। একটা হচ্ছে তোমার বিধবা বিবাহ উত্তেজক মণ্ডল, বিধবা বিবাহ উত্তেজক মণ্ডল, এটাকে প্রতিষ্ঠা করেছিলেন? এটা প্রতিষ্ঠা করেছিলেন, আমার বাংলা হ্যান্ডরাইটিংটা আরো বেশি বাজে লাগে এই স্লাইডে যখন লিখি, তাই ইংলিশে লেখার চেষ্টা করি। এটা এটা এস্টাবলিশ করেছিলেন বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। কোথায়? বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত মহারাষ্ট্রে করেছিলেন। ঠিক আছে, ইন দ্য ইয়ার অফ 1866 মহারাষ্ট্রে বিধবা, ইংলিশে লিখে দিচ্ছি, বিধবা বিবাহ উত্তেজক মণ্ডল। ওকে, next question, question number 5. In which Olympic Games Milkha Singh secured 4th position in the final of 400-meter race? কোন অলিম্পিক গেমসে মিলখা সিং 400 মিটার দৌড়ে ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন? টোকিও, রোম, লন্ডন নাকি মেলবোর্ন অলিম্পিক গেমস? কোন অলিম্পিকে মিলখা সিং 400 মিটার রেসে 4th পজিশন হোল্ড করেছিলেন? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, রোম অলিম্পিক গেমসে। তোমরা কমেন্ট করে বলবে এটা কোন which year, মানে কোন ইয়ারে এটা সংগঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6.
Which of the following cities is located in the modern Gujarat where Ashoka's inscription are located? নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত যেখানে অশোকের শিলালিপি পাওয়া গেছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং একটুখানি পেশেন্স নিয়ে শুনবে, আমি এখানে অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দেবো। অপশন এ হচ্ছে সন্নাটি, অপশন বি হচ্ছে শিশুপালগড়, অপশন সি হচ্ছে গিরনার, অপশন ডি হচ্ছে কালসি বা কালাসি। কোথায় অশোকের ইনস্ক্রিপশন পাওয়া গেছে এবং যেটা গুজরাটে অবস্থিত? ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অপশন গুলো যিনি সেট করেছেন, কোয়েশ্চেন সেট করেছেন, আমি বলবো এটা খুব ভালো কোয়েশ্চেন একটা, বিকজ প্রত্যেকটা জায়গাতেই অশোকের মেজর ইনস্ক্রিপশন পাওয়া গেছে। কিন্তু গুজরাটে অবস্থিত কোনটা? গুজরাটে অবস্থিত হচ্ছে গিরনার। গিরনার হচ্ছে গুজরাটে অবস্থিত। অশোকের ইনস্ক্রিপশন নিয়ে যদি আমরা কথা বলি, অশোকের ইনস্ক্রিপশনে তিনি কি মানে কি লেখা থাকতো বা কি বিষয়ক ছিল এই অশোকের ইনস্ক্রিপশন গুলো? ইনস্ক্রিপশনে লেখা থাকতো পলিসি, যেগুলো ধর্মর জন্য যে পলিসি গুলো মানে বুদ্ধিজম ফলো করার জন্য বা অ্যাজ এ হোল যে ধর্ম পালন করার জন্য অশোক ইন্ডিকেট করতেন বা অশোক নির্দেশ দিতেন, সেইগুলো লেখা থাকতো এইসব ইনস্ক্রিপশনে। ব্যাপারটা কি হলো, যখন কলিঙ্গ ওয়ারের পরে যখন অশোক ভেরি ঘোষ থেকে ধর্ম ঘোষে কনভার্ট হয়ে গেলেন, তিনি যুদ্ধযাত্রার বদলে ধর্মযাত্রা করতে লাগলেন এবং ধর্মের মাধ্যমে লোকজনদেরকে বা অন্যান্য রাজ্যগুলোকে অ্যাকোয়ার করতে লাগলেন। তো সেই সময় রাজার যে কিছু বলার আছে, তখন তো এরকম ফেসবুক, সোশ্যাল মিডিয়া, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এই সমস্ত ছিল না, যে একটা কিছু বললাম আর সেটা সঙ্গে সঙ্গে শেয়ার হয়ে গেল। তো রাজা যে ইনস্ট্রাকশন গুলো দিতে চাইছে মানুষজনকে, সেগুলোকে কি করা হলো না, পিলার বা তোমার রক এডিক্ট এগুলোকে ইনস্টল করা হলো বিভিন্ন জায়গাতে, যেখানে লেখা থাকতো যে রাজা কি কি নির্দেশ দিতে চাইছেন জনতাদের জন্য, যেখানে তারা কিভাবে পিসফুলি থাকতে পারবেন, এবং সেগুলোকে বলা হচ্ছে যে পলিসি অফ ধর্ম লেখা থাকতো এই ইনস্ক্রিপশন গুলোর মধ্যে। ইনস্ক্রিপশনে কি লেখা থাকতো? পলিসি অফ ধাম্মা। ওকে, এটা লেখা থাকতো ইনস্ক্রিপশন গুলোর মধ্যে। ইনস্ক্রিপশন গুলো কি কি মানে কিভাবে পাওয়া গেছে? একটা হচ্ছে রক এডিক্ট পাওয়া গেছে, আর একটা হচ্ছে পিলার ইনস্ক্রিপশন পাওয়া গেছে। রক এডিক্ট, যে রক এডিক্ট গুলো ছিল সেটা মেজর রক এডিক্ট হচ্ছে 14টা এবং মাইনর হচ্ছে 15টা, এবং পিলার পাওয়া গেছে 7টা। কিরকম ভাবে পাওয়া গেছে ইনস্ক্রিপশন? একটা হচ্ছে রক এডিক্ট, আর নাম্বার 2 হচ্ছে পিলার ইনস্ক্রিপশন। পিলার নিয়ে আজকে আমরা ডিসকাস করব না, আজকে আমরা রক এডিক্ট নিয়ে ডিসকাস করব। এবং এখানে এই যে রক এডিক্ট, এটাকে প্রথম কে এটা পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ, তাই তো? জেমস প্রিন্সেপ প্রথম পাঠোদ্ধার করেন কবে? ইন দ্য ইয়ার অফ 1837। এবং এখানে এই তোমার রক এডিক্ট গুলো পাঠোদ্ধার করার সঙ্গে আরো একজনের নাম অ্যাসোসিয়েটেড, যার নাম হচ্ছে উইলিয়াম জোন্স। was also associated with this work. উইলিয়াম জোনসের নাম আমরা কোথায় পড়েছি? এশিয়াটিক সোসাইটি ফাউন্ড করেছিলেন। তো এই যে রক এডিক্ট রয়েছে, এই রক এডিক্ট গুলোকেও আমরা আবার দুটো ডিভাইড করতে পারি। একটা হচ্ছে মেজর রক এডিক্ট, যেখানে হচ্ছে 14 লাইন্স ছিল, এবং আরেকটা হচ্ছে মাইনর রক এডিক্টও পাওয়া গেছে। মাইনর রক এডিক্ট, এই যে বলে 14টা যে মেজর রক টেডিক, 14টা মেজর রক টেডিক মানে কি? এখানে 14টা লাইন ছিল, ঠিক আছে? রক টেডিকটা এরকম ইনস্ট্রাকশন দেওয়া হতো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, এরকম ভাবে 14টা লাইন ছিল, যেখানে 14টা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, এবং সেখানে তোমার প্রত্যেকটা
প্রত্যেকটা যে রক এডিক্ট ছিল সেখানে একই কথা লেখা হতো, এবং কিছু কিছু রক এডিক্ট আছে যেখানে আমরা কম লাইন দেখতে পাবো, কোনোটাতে 12টা, কোনোটাতে 10টা, হাইস্ট দেখা গেছে 14টা। কারণ যে রক এডিক্ট গুলো সব এরকম তো নয় যে রাজা একটা মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বসিয়ে দিয়েছে যে সমস্ত কনস্টিটিউশনটা একবারে ফ্রেম, আমরাই তো করতে পারছি না। আমাদের ডে টু ডে বা বেসিসে কিছু কিছু জিনিসপত্র আসছে, বা প্রত্যেক কিছু বছর অন্তর অন্তর সেটাতে একটা করে অ্যামেন্ডমেন্ট হচ্ছে। সেরকম ভাবে এই রক এডিক্ট গুলোর মধ্যে কিছু রক এডিক্ট আছে যেখানে 10টা, যেখানে 5টা, 7টা এরকম পাওয়া গেছে লাইন্স। সব থেকে হাইয়েস্ট লাইন্স রয়েছে ম্যাক্সিমাম 14 লাইন্স এর রক এডিক্ট পাওয়া গেছে। কোথায় কোথায় মেজর রক এডিক্ট গুলো রয়েছে, এটা যদি রক এডিক্টের সাইট দেখো তাহলে এখানটাতে দেখো আমরা কি পড়লাম, গিরনার। গিরনার পাওয়া গেছে হচ্ছে গুজরাটে, মহারাষ্ট্রের সোপারাতে, তারপর হচ্ছে তোমার এখানে কর্ণাটকে দেখো সন্নাথি, তারপর এখানে এরিগুডি, এটাও কর্ণাটকতে অবস্থিত। উড়িষ্যাতে হচ্ছে জৌগড়া, ধাউলি, এটা এই দুটো উড়িষ্যাতে অবস্থিত। এবং পাকিস্তানে শাহবাজগারি এবং কান্দাহার, এই দুটো কিন্তু পাকিস্তানে অবস্থিত। আর একটা যেটা হচ্ছে তোমার এই যে ওপরে রয়েছে মানসেরা, শাহবাজগারি এবং কান্দাহার, এই তিনটে পাকিস্তানে অবস্থিত। কালসি ইম্পর্টেন্ট, কালসি উত্তরাখণ্ডে অবস্থিত। আর কি রয়েছে এখানে, এইগুলো হচ্ছে মাইনর, এই যে বক্স যেগুলো করা রয়েছে সেগুলো হচ্ছে মেজর রক এডিক্ট। এই যে দেখো বক্স গুলো হচ্ছে মেজর রক এডিক্ট। এবং এখানে পিলার ইনস্ক্রিপশন কোথায় কোথায় পাওয়া গেছে সেটাও রয়েছে। দিল্লিতে পাওয়া গেছে, তারপর এখানে অমরাবতীতে পাওয়া গেছে, এখানে তোমার লুম্বিনীতে পাওয়া গেছে, লুম্বিনী যেখানে বুদ্ধ জন্মগ্রহণ করেছেন সেখানে লুম্বিনীতে পাওয়া গেছে, কোশাম্বিতে পাওয়া গেছে। এগুলো হচ্ছে তোমার রক এডিক্ট অফ অশোকা কোথায় কোথায় পাওয়া গেছে সেটা। যেখানে যেগুলো ইম্পর্টেন্ট মনে রাখবে, কান্দাহার হচ্ছে পাকিস্তানে, শাহবাজগড় পাকিস্তানে, মানসেরা পাকিস্তানে, সোপারা হচ্ছে মহারাষ্ট্রে, গিরনার গুজরাটে। আচ্ছা, এখানে মনে রাখবে হচ্ছে ধৌলি যেটা হচ্ছে উড়িষ্যাতে রয়েছে, কালসি যেটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে। এইবার এখানটাতে আর একটা জিনিস দেখতে হবে যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি ছিল, ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট কি ছিল এই সমস্ত রক এডিক্ট গুলোতে। দেখো এটা কি হচ্ছে, আদেশ দিচ্ছে, ঠিক আছে, রাজা আদেশ দিচ্ছে জনগণকে যে কিভাবে তোমরা এই সমস্ত পালন করবে। তাহলে জনগণ যেই ল্যাঙ্গুয়েজ বুঝবে সেই ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই এগুলো লেখা হবে। তো ল্যাঙ্গুয়েজ যদি আমরা দেখি, এখানে আমরা গ্রিক ল্যাঙ্গুয়েজ দেখতে পারবো, এবং তার সাথে ব্রাহ্মী এবং খারিস্টি, তিনটে ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পারবো। ল্যাঙ্গুয়েজ হচ্ছে তিনটে ল্যাঙ্গুয়েজ ছিল, একটা হচ্ছে প্রাকৃত, আচ্ছা একটা হচ্ছে গ্রিক, একটা হচ্ছে অ্যারামিক। ওকে, আর যদি স্ক্রিপ্ট বলা হয়, ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিপ্টের মধ্যে পার্থক্য আছে জানো তো? স্ক্রিপ্ট চারটে ছিল, কি কি? ব্রাহ্মী এন্ড খারষ্টি, একটা হচ্ছে গ্রিক স্ক্রিপ্ট ছিল, আর একটা হচ্ছে অ্যারামিক স্ক্রিপ্ট ছিল। চারটে স্ক্রিপ্ট ছিল, তিনটে ল্যাঙ্গুয়েজ ছিল, প্রাকৃত, গ্রিক, অ্যারামিক। স্ক্রিপ্ট হচ্ছে ব্রাহ্মী, খারষ্টি, গ্রিক এবং অ্যারামিক। ব্রাহ্মী এবং খারষ্টি যেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করা হয়েছে, এবং ব্রাহ্মী খারষ্টি এগুলো হচ্ছে নর্থ ইস্ট, মানে এই পার্টটাতে ইউজ করা হয়েছে ব্রাহ্মী খারষ্টি। এবং এই দিকে সাইডটাতে মানে তোমার যে কি বলবো, আফগানিস্তান, পাকিস্তান, এই সাইডটাতে কিন্তু গ্রিক এবং অ্যারামিক স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এবং এখানে এই যে কান্দাহার গ্রিক ইনস্ক্রিপশন রয়েছে, এই কান্দাহার ইনস্ক্রিপশন এটা কিন্তু বাইলিঙ্গুয়াল, ঠিক আছে, খেয়াল রাখবে এটা হচ্ছে বাইলিঙ্গুয়াল, যেটা আফগানিস্তানে অবস্থিত। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই প্রত্যেকটা যে রক এডিক্ট দেখতে পাচ্ছি এখানে সব জায়গায় অশোক, যেখানে বলা হচ্ছে যে রাজা এই নির্দেশ করেছে, তো অশোক নিজেকে দেবানম প্রিয় প্রিয়দর্শী বলে উল্লেখ করেছেন। আমরা জানতে কিভাবে পারলাম যে এই দেবানম প্রিয় প্রিয়দর্শীটা অশোক নিজেকেই মেনশন করছে? এটা জানা যায় চারটে
চারটে রক এডিক্ট আছে যেখানে অশোকের নাম মেনশন করা আছে। 4 edict where Ashoka had been mentioned by, কোথায় কোথায়? একটা হচ্ছে মাস্কি, যেটা কোথায় অবস্থিত? কর্ণাটকাতে অবস্থিত। ইম্পর্টেন্ট এগুলো কোয়েশ্চেন আসে। নেক্সট হচ্ছে গুজ্জর, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। একটা হচ্ছে নিটুর, যেটা আগেন কর্ণাটকাতে অবস্থিত। আর একটা হচ্ছে ব্রহ্মগিরি। এই দুটো কর্ণাটকাতে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ হর্ষবর্ধন? হর্ষবর্ধনের রাজত্বকালে নিম্নলিখিতের মধ্যে কে ভারত ভ্রমণ করেছিলেন? হিউয়েন ফাহিয়েন, ইবন বতুতা নাকি মার্কো পোলো? হর্ষবর্ধনের রাজত্বকাল মানে হচ্ছে আমরা দেখছি 610 ও 10-এর পর ওই টাইমটাতে, ওই টাইমে কে এসেছিলেন? হিউয়েন সাং, তাই তো? হিউয়েন সাংয়ের লেখা বইয়ের নাম কি? হিউয়েন সাংয়ের লেখা বইয়ের নাম হচ্ছে সি ইউ কি, সি ইউ কি, যেখানে তিনি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম নিয়ে লিখেছেন। চাইনিজ ট্রাভেলার ছিলেন এবং সেকেন্ড চাইনিজ ট্রাভেলার ছিলেন। ফার্স্ট চাইনিজ ট্রাভেলার কে ছিলেন? ফাহিয়েন, এটা হচ্ছে ফার্স্ট চাইনিজ ট্রাভেলার। ইনি কার রাজত্বকালে এসেছিলেন? না, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে এসেছিলেন। চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড। ওকে, আচ্ছা, পরের স্লাইডটা। আচ্ছা, ফাহিয়েন তো এখানে বলে দিলাম। ইবন বতুতা, ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? ইবন বতুতা তোমার মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন, যাকে আমরা পাগল রাজা বলি, তাই তো? এবং ইনি যে বইটা লিখেছিলেন সেটা হচ্ছে কিতাব উল রাহেলা, বা রাহেলা অনেক জায়গায় লেখা থাকে। কিতাব উল রাহেলা। আরেকটা এখানে খেয়াল রাখবে, যখন ইবন বতুতা এসেছিলেন, মোহাম্মদ বিন তুগলক যখন দিল্লি সালতানাতে রাজত্ব করছেন, তখন সাউথে কারা রাজত্ব করছে বলতো? সাউথে হচ্ছে তোমার বিজয়নগর, বাহুমনি, ওই জায়গাতে রাজত্ব করছে তোমার হরিহর এবং বুক্কো, যারা বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তাই তো? তিনি হরিহর ও বুক্কের রাজসভায়ও গেছিলেন। ওকে, মার্কো পোলো কোথা থেকে এসেছিলেন? মার্কো পোলো হচ্ছে ইতালিয়ান ট্রাভেলার। আচ্ছা, ইবন বতুতাকে মার্কো পোলো অফ ইসলামও বলা হয়। মার্কো পোলো অফ ইসলাম বা ইসলামিক মার্কো পোলো, এরকম কিছু একটা বলা হয়। এটা হচ্ছে ইটালিয়ান ট্রাভেলার। ইনি এসেছিলেন পাণ্ডবদের রাজসভায়, পান্ডিয়াসদের রাজসভায়, যারা ছিল, যাদের ক্যাপিটাল ছিল মাদুরাইতে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, হিউয়েন সাং ইনি হচ্ছে তোমার প্রথম নরসিংহ বর্মনের রাজসভাতেও কিন্তু ভিজিট করেছিলেন। প্রথম নরসিংহ বর্মন যিনি পল্লব কিং ছিল, পল্লব রাজা ছিল, এই পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি। ওকে, এবং
প্রথম নরসিংহ বর্মনের রাজসভা লিখছিলেন। Okay. Next question number 8. Which classical language was Sangam literature composed? সঙ্গম সাহিত্য কোন ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃত, ওড়িয়া, মালায়ালাম নাকি তামিল? সঙ্গম সাহিত্য। সঙ্গম মানে কি? সঙ্গম মানে হচ্ছে একসাথে, মানে অ্যাসেম্বলি। সঙ্গম মানে কি? সঙ্গম মানে হচ্ছে অ্যাসেম্বলি। এবং সঙ্গম সাহিত্য মানে তিনটে সঙ্গম হয়েছিল, ঠিক আছে? তিনটে সঙ্গম হয়েছিল এবং এগুলোকে প্যাট্রোনাইজ করেছিল হচ্ছে পান্ডিয়াসরা। পান্ডিয়াসরা প্যাট্রোনাইজ করেছিল এবং এখানে কিছু লিটারেচার কম্পোজ করা হয়েছিল এবং সেই লিটারেচারের ল্যাঙ্গুয়েজ ছিল তামিল, ঠিক আছে? তামিল ল্যাঙ্গুয়েজ ছিল। তিনটে সঙ্গম হয়েছিল, একটুখানি তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি। তিনটে সঙ্গম হয়েছিল যেগুলোকে প্যাট্রোনাইজ করেছিল পান্ডিয়াসরা। পান্ডিয়া হচ্ছে, এবং এই সঙ্গম এজ যদি বলা হয় সেটা হচ্ছে থার্ড সেঞ্চুরি বিসি থেকে থার্ড সেঞ্চুরি এডি পর্যন্ত, ঠিক আছে? এই টাইম পিরিয়ডটাকে বলা হয় সঙ্গম এজ। পান্ডিয়াসরা প্যাট্রোনাইজ করেছিল, প্যাট্রোনাইজড বাই পান্ডিয়াস। যাদের পান্ডিয়াসদের এমব্লেম কি ছিল? এদের এমব্লেম ছিল ফিশ, তাই তো? আমি এখানে ম্যাপ লাগাইনি কোথায় চেরা, চোলা, পান্ডিয়াস ছিল, তবে যদি এই নিচেরটাতে দেখো, এখানটাতে, তাহলে এই জায়গাটাতে পান্ডিয়াসরা ছিল, ঠিক আছে? এদিকটায় চোলা ছিল, এখানটায় চেরা ছিল, ওপরটাতে এদিকটায় চোলা, এদিকটায় চেরা, ওপরটাতে পান্ডিয়াসরা ছিল। আচ্ছা, হ্যাঁ, কি বলছিলাম? যে এদের এমব্লেম ছিল ফিশ এবং এদের ক্যাপিটাল ছিল মাদুরাই। এবং এরা কিসের জন্য ফেমাস ছিল? ফেমাস ফর pearls. একটা মিনিট। এখানটা ঠিক বললাম তো যে পান্ডিয়ারা ওপরে ছিল নাকি চেরারা ওপরে ছিল? একবারটি চেক করে নি, ভুল ইনফরমেশন দিলে আবার পরে সেটাকে ঠিক করতে হয়। না, পান্ডিয়ারা নিচে ছিল, পার্লস যেহেতু তামিলনাড়ুর পোর্শনে। এদিকটাতে ছিল চেরা, এই জায়গাটাতে ছিল পান্ডিয়া, আর এই ওপরটাতে ছিল চোলা। এখানটাতে ছিল চোলা, এখানটাতে ছিল পান্ডিয়া। পান্ডিয়া, ছোটি পণ্ডিত পান্ডিয়া নয়, ঠিক আছে? আচ্ছা, এদের ক্যাপিটাল ছিল মাদুরাই আর এরা ছিল ফেমাস ছিল পার্লের জন্য, এবং যেটা মেনশন করেছে মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে। ওকে, সঙ্গম এজের যে তিনটে সঙ্গম হয়েছিল কোথায় কোথায়? ফার্স্ট যে সঙ্গম হয়েছিল সেটা হয়েছিল মাদুরাইতে, যার কোনো লিটারেরি এভিডেন্স বা কি কম্পোজ করা হয়েছিল সেখানে সেটা কিন্তু মানে সেটা পাওয়া যায়নি, নষ্ট হয়ে গেছে। সেকেন্ডটা কোথায় হয়েছিল? সেকেন্ডটা হয়েছিল কাপাদাপুরম, এবং এখানে লিটারেরি এভিডেন্স রয়েছে যেখানে তোলকাপিয়ার বলে একজন নের লেখা একটা লিটারেচার যেটার নাম হচ্ছে তোলকাপিয়াম, এবং এটা হচ্ছে আর্লিয়েস্ট গ্রামাটিক্যাল টেক্সট ইন তামিল। ওকে, আর থার্ডটাও হয়েছিল তোমার মাদুরাইতে। এই টাইমে আরো কিছু লিটারারি ওয়ার্ক আছে যেটা আমরা পরের দিনের ক্লাসে পড়বো।
আচ্ছা, এখানে যখন অ্যাড করা আছে তাহলে বলে দিই। একটা হচ্ছে তোমার এখানে আরো কিছু লিটারারি ওয়ার্ড পড়তে হয়। এখানে যে স্টোরি ফর্মে যেগুলোকে লেখা হতো, মানে ন্যারেটিভ ফর্মে যেগুলোকে লেখা হতো, সেটার কালেকশনকে বলা হয় মিলন মিল্কা মিল্কা নাক্কু মিল্কা কানাক্কু। আর এখানে যেগুলো পোয়েটিক ফর্ম ছিল সেগুলোর কালেকশনকে বলা হয় কিলকানাক্কু। মিল্কানাক্কু আমি বাংলাতে লিখছি, আমি এটা কোনো বাংলা বইতে পাইনি, জাস্ট উচ্চারণ করার জন্য লিখছি। এটা হচ্ছে কিল কা নাক্কু। ওকে, এটা হচ্ছে পোয়েটিক ফর্ম। এবং এখানে আর কিছু ইম্পর্টেন্ট হচ্ছে দুটো বইয়ের নাম মনে রাখতে হয়। একটা হচ্ছে শিলাপাথিকারম, শিলাপাথিকারম, ইম্পর্টেন্ট, এটা উচ্চারণ করতে কষ্ট হলেও মনে রাখবে, শিলাপাথিকারম। এখানে কি হয়েছিল, এই যে স্টোরিটাতে এটা লিখেছিল কি, রিটেন বাই হচ্ছে ইলাঙ্গো আদিগাল। ইলাঙ্গো আদিগাল, আদিগাল মনে রাখলেও হবে। এখানে তিনটা ক্যারেক্টার আছে। একটা হচ্ছে কোভালাম, যে হচ্ছে মেল পার্সন, এবং এনার ওয়াইফ হচ্ছে, কোভালামের ওয়াইফ হচ্ছে কন্নগি, আর এদের দাসী হচ্ছে মাধবী। মানে ইটস আ ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, যেখানে কোভালাম মাধবীর প্রেমে পড়বে এবং তাদের মধ্যে একটা বুঝতেই পারছো যে কন্নগিকে ছেড়ে আবার মাধবীকে বিয়ে করবে, এবং তারপরে আবার মাধবীর সাথে কিছু একটা হবে, দেন আবার কন্নগির কাছে রিটার্ন আসবে। তো এই যে ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, ইটস আ স্টোরি অফ দিস থ্রি মেইন ক্যারেক্টার। এই যে ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, এই লাভ স্টোরিটা রয়েছে এই শিলাপাথিকারামে। এবং যেখানে এই যে কর্ণগি তারপর যে কোভালাম যখন আবার ফিরে আসবে, তাকে যে অ্যাকসেপ্ট করে নেবে, তার জন্য কর্ণগিকে বলা হয় গডেস অফ পিউরিটি অ্যান্ড চ্যাসিটি। ঠিক আছে, এরপরে এর এর মানে এই যে স্টোরিটা, এটার সেকেন্ড পার্ট বলতে পারো, যেটা হচ্ছে মানি মেঘালয়। মানি মেঘালয়, মানি মেঘালয় আমি বাংলাতেও লিখছি। এখানে স্টোরি আছে হচ্ছে, এই কোভালাম আর মাধবীর একটা মেয়ে হবে, সেই মেয়ের স্টোরিটা আছে। দিস ইজ আ স্টোরি অ্যাবাউট ডটার অফ কোভালাম অ্যান্ড মাধবী। সো এটা হচ্ছে, এ হচ্ছে দাসী ছিল, এবং এদের কোভালামের সাথে মাধবীর, এবং এই যে ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, এই ট্রায়াঙ্গুলার লাভ স্টোরিটা এই শিলাপাথিকারামে মেনশন আছে, যেটা ইলাঙ্গো আদিগাল লিখেছেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, আইডেন্টিফাই দ্য ফলোইং স্টেট হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রি মনসুন শাওয়ার, কাল বৈশাখী। নিচের কোন রাজ্যে বর্ষাকালের আগে কাল বৈশাখী দেখা যায়? ওয়েস্ট বেঙ্গল, আসাম, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র নাকি কেরালা, কর্ণাটকা? উত্তরটা তোমরা করো। আমি দেখি ক্লাসটা কতক্ষণ হলো, যদি অনেক বেশি টাইম হয়ে যায়, 10টা কোয়েশ্চেন করে ছেড়ে দেবো আজকে। আজকে 10টা কোয়েশ্চেন করবো, সরি। ওকে, রাজস্থান অ্যান্ড আসাম, সরি, রাজস্থান অ্যান্ড পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র নাকি কেরালা এবং কর্ণাটকা, কোনটা হবে? কালবৈশাখীর ঝড় দেখা যায় অপশন এ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, যেখানে ওয়েস্ট বেঙ্গল এটাকে কালবৈশাখী বলা হয়, এবং আসামে এটা কি নামে পরিচিত? আসামে কি নামে ডাকা হয়? কমেন্ট করে বলবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, পৃথিবীর ভূত্বকে দ্বিতীয় সর্বাধিক প্রচুর উপাদান কি? দ্বিতীয় সর্বাধিক প্রচুর উপাদান কার্বন, সিলিকন, অক্সিজেন নাকি হাইড্রোজেন? ভূত্বকে মানে আর্থ ক্রাস্টে যেটা রয়েছে আমরা কিভাবে মনে রাখি? OCl, OCl, যেখানে অক্সিজেন হচ্ছে অ্যাবাউট 46.4%, সিলিকন হচ্ছে অ্যাবাউট 28%, এবং অ্যালুমিনিয়াম হচ্ছে 8%, তারপরে আয়রন আছে যেটা অ্যারাউন্ড 5%।
তো এখানে অক্সিজেন হচ্ছে সব থেকে বেশি রয়েছে, তারপরে রয়েছে সিলিকন, তাহলে অপশন বি সঠিক উত্তর সিলিকন হবে। অ্যালুমিনিয়াম হচ্ছে সব থেকে পাওয়া যায় এমন হচ্ছে ধাতু, এবং সেকেন্ড অ্যাবান্ডেন্ট মেটাল হচ্ছে আয়রন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেকেন্ড লেয়ার অফ আর্থস থ্রি কনসেন্ট্রিক লেয়ার? তিনটে যে কনসেন্ট্রিক লেয়ার রয়েছে সেই কনসেন্ট্রিক লেয়ারের মধ্যে দ্বিতীয় স্তরটির নাম কি? সিয়াল, সীমা, নিফে নাকি নো অপশন ইজ কারেক্ট? কোনটা এখানে সঠিক উত্তর হবে? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর সীমা। এখানে যদি আর্থ ক্রাস্টটা দেখো, তাহলে এই আর্থ ক্রাস্টটা যদি দেখো, আর্থের যে ইন্টেরিয়র পার্টটা সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি ক্রাস্টকে। একটা হচ্ছে ম্যান্টেল, আউটার কোট, তারপর হচ্ছে ইনার কোট। এই যে ওপরে পোর্শন যেখানটা ক্রাস্ট রয়েছে, সেই ক্রাস্টটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওশেনিক ক্রাস্ট, একটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট। এবং লিথোস্ফিয়ার ক্রাস্ট এবং আপার যে সলিড পার্ট, ম্যান্টেলের যে সলিড পার্টটা, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে লিথোস্ফিয়ার, এবং তার নিচের পোর্শনটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ারের উপরে প্লেটগুলো ফ্লোট করতে থাকে। আমি আজকে এইটার ডিটেলসে ঢুকবো না, যেহেতু টাইমটা শর্টেজ আছে। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে ইনার কোরটা, এই ইনার কোরটা সলিড হয়ে যায় ডিউ টু হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই কোরটা তোমার সেমি লিকুইড ফর্মে থাকে, মানে লাইক জেলি লাইক স্ট্রাকচার, যার উপরে ফ্লোট করতে পারে, তারপরের পার্টগুলো লিকুইড থাকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12, ফর আ টাইম ডিফারেন্স অফ 2 hours দ্য longitudinal distance will be equal to। 2 ঘন্টা সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য কত হবে? 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি নাকি 60 ডিগ্রি? আমরা জানি যে 1 ঘন্টার পার্থক্যের হ্যাঁ 1 ঘন্টার পার্থক্যের জন্য আমাদের ল্যাটিটিউডনাল ডিফারেন্স হয় 15 ডিগ্রি, তাহলে 2 ঘন্টার পার্থক্যের জন্য হবে 30 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, what is the imaginary lines touching both the poles and are called? পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুকে স্পর্শ করে যে সমস্ত কাল্পনিক রেখাগুলো, তাদেরকে কি বলা হয়? লঙ্গিটিউড, ল্যাটিটিউড, আইসোবার নাকি আইসোথার্ম? দেখো অপশন বি লঙ্গিটিউড হচ্ছে সঠিক উত্তর, যেটার বাংলা হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা। আইসোবার মানে হচ্ছে যেখানে সেম প্রেসার রয়েছে, গ্লোবের মধ্যে সেম প্রেসার রয়েছে যে সমস্ত জায়গাগুলোকে, সেই জায়গাগুলোকে যদি কানেক্ট করা হয়, যে লাইনটা পাবো সেটাকে আমরা বলছি আইসোবার। আইসোথার্ম হচ্ছে সেম টেম্পারেচারের জায়গাগুলোকে যদি কানেক্ট করা হয়, যে লাইনটা পাবো সেটা হচ্ছে আইসোথার্ম। এবং ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষরেখা। এই যে লাইন অফ ল্যাটিটিউড, এটা হচ্ছে ইকুয়েডর। ল্যাটিটিউড যেগুলো, সেগুলো প্রত্যেকটাই কিন্তু সার্কেল, ঠিক আছে, প্রত্যেকটাই সার্কেল, এবং প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স, মানে একটা ল্যাটিটিউড থেকে অন্যটা ল্যাটিটিউডের ডিস্টেন্স কিন্তু ইকুয়াল। এবং এখানে শুধুমাত্র যে 90 ডিগ্রি নর্থ এবং 90 ডিগ্রি সাউথ আছে, এই দুটো হচ্ছে পয়েন্ট হয়ে যায়, বাকি সবগুলো কিন্তু সার্কেল। টোটাল নাম্বার অফ ল্যাটিটিউড যদি জিজ্ঞেস করে, তাহলে ওখানে 90, এখানে 90, মাঝখানে একটা, তাহলে 181 হচ্ছে টোটাল নাম্বার অফ ল্যাটিটিউড। এখানে লঙ্গিটিউড হচ্ছে ওপর থেকে নিচে যাচ্ছে, যার ডিস্টেন্স কিন্তু যত আমরা পোলের দিকে যাচ্ছি তত দুটো লঙ্গিটিউডের মধ্যে ডিস্টেন্স কিন্তু কমতে থাকছে, দুটো দ্রাঘিমার মধ্যে ডিস্টেন্স কমতে থাকছে। আচ্ছা, প্রত্যেকটা দ্রাঘিমায় কিন্তু তোমার হচ্ছে গ্রেট সার্কেল, এবং এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, যেটা হচ্ছে 0 ডিগ্রি, এবং এরকম ভাবে ঘুরে 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 এসে 180 ডিগ্রিতে শেষ হয়েছে। Next question number 14, approximately what is the normal rate of temperature rise with depth from the surface to the earth to interior of the earth? পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তর পর্যন্ত গভীরতার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধির স্বাভাবিক হার কত? 1 ডিগ্রি per 185 মিটার, 1 ডিগ্রি per 185 ফিট, 1 ডিগ্রি per 32 মিটার নাকি 32 ফিট? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন বি 1 ডিগ্রি পার 185 ফিট, মিটার নয় কিন্তু, খেয়াল রাখবে। এবং আরেকটা ল্যাপস রেট আমরা পড়ি, ল্যাপস রেট যেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা ইনক্রিজ করলে কত ডিগ্রি টেম্পারেচার ডিক্রিজ করে, সেটা তোমরা বলবে। ট্রপোস্ফিয়ারের ল্যাপস রেট কত? লাস্ট কোয়েশ্চেন আজকের। 14টাই কোয়েশ্চেন ছিল, যা খুব ভালো, টাইম কম ছিল। তো ল্যাপস রেটটা তোমরা কমেন্ট করে বলবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ক্লাস রিগার্ডিং, অনেক ইনফরমেশন তোমরা ক্লাসে পড়েছো, স্পেশালি আমরা ইন্দাস ওয়াটার ট্রিটি পরে যে ইনফরমেশন গুলো পড়লাম এই জায়গাটা, তারপরে হচ্ছে আবার আমরা পড়লাম ডিটেলস আবার পড়লাম এখানে অশোকের ইনস্ক্রিপশনে। এগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশনে বলবে। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।